আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আর টিভির সকালের সংবাদে। পুরোটা সংবাদে আপনাদের সাথে রয়েছে মিনিস্টার সুজানা। রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভোর 5:14 দোতলা মার্কেটের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। সংবাদ পেয়ে তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট 10টি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতেরও ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সাতটার সময় ফায়ার নিয়ন্ত্রণে এসেছে। ফায়ারটি নির্বাপনে একটু সময় লাগবে। আগুন আর বাড়ার কোনো সম্ভাবনা নেই। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও অ্যাসেস করা সম্ভব হয় নাই। আমরা এখনও ফায়ার ফাইটিং নিয়ে কাজ করছি। সূত্রপাতের বিষয় এবং ক্ষয়ক্ষতির বিষয়টি পরবর্তীতে তদন্ত সাপেক্ষে জানানো যাবে। মিরপুর শাহালী মাজার ধর্মপ্রাণ মানুষের কাছে একটি পবিত্র স্থান। ঐতিহ্যবাহী এই মাজার পরিণত হয়েছে মাদকের আখড়ায়। প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক ওরসের দিনে মাজার প্রাঙ্গণ ও সামনের প্রধান সড়ক দখল করে সারা রাত চলে অসামাজিক নাচ গান। নিয়মিত বিক্রি হয় গাঁজা, ইয়াবা সহ ভয়ঙ্কর সব মাদক। রাত বাড়ার সঙ্গে সঙ্গে প্রকাশ্যেই চলাফেরা করে অসংখ্য যৌনকর্মী। এলাকাবাসীর অভিযোগ, মাজার ঘিরে রয়েছে প্রভাবশালী সিন্ডিকেট। ভয়ে তাদের বিরুদ্ধে কথা বলে না কেউ। রান আহমেদের ক্যামেরায় হাসান মাহমুদের রিপোর্ট। মিরপুরের হযরত শাহালী মাজার। এখানে মাদক ও অসামাজিক কাজ চলে আসছে বছরের পর বছর। এই মাজার সবসময় থাকে স্থানীয় প্রভাবশালীদের দখলে। প্রতি বৃহস্পতিবার রাতে সাপ্তাহিক ওরসের দিনে ভিন্ন চিত্র দেখা যায় মাজার ও এর আশপাশে। বিভিন্ন এলাকা থেকে আসা ভক্তদের অর্থ হাতিয়ে নিতে এই দিনের অপেক্ষায় থাকে মাদক ব্যবসায়ী ও বিভিন্ন দালাল চক্র। মাজারের ভিতর ও সামনের সড়কে উচ্চস্বরে বাদ্যযন্ত্র বাজিয়ে চলে অসামাজিক নৃত্য ও গান। ফলে ব্যাপক জনসমাগমে বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়। সড়ক দখল করায় চলাচলে সমস্যায় পড়তে হয় স্থানীয়দের। এখানে দিনে রাতে প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবন করা হয়। ঘোরাফেরা করে পতিতারা, এমনকি খদ্দের ম্যানেজ করে নিয়ে যায় পাশের আবাসিক হোটেলগুলোতে। এলাকাবাসীর কেউ ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও জানান নানা অভিযোগ। যেটা করা হয় এটা মনে হয় না যে এটা ইসলামিক বা কোনো কিছু হয়, তো এটা সম্পূর্ণ বেহায়াপনা। আরও শৃঙ্খলা হয়, যেরকম মাদক বিক্রি করাকালীন এখানে কিছু মানুষ পাওয়ার খাটায় যে আমি এখানে ব্যবসা করবো, আরেকজন করতে পারবে না, এরকম মারধর করা পর্যন্ত হয়। নানা রকমের মানুষের ড্রিঙ্ক করে ওখানে টাকা দিচ্ছে এবং মেয়েদের বুকে টাকা দিচ্ছে। তাদের উপরে যে কিছু বলবে, তারা কিছু সিন্ডিকেট আছে, তাদেরকে টাকা পয়সা দিয়ে এগুলো অফ রাখে। দেখেন, আমরা ইচ্ছে করলেও এগুলো কিছু করতে পারি না। এখান থেকে নারী মহিলাদের নিয়ে ইন্ডিয়াতে পাচার করে, দৌলতদিয়াতে পাচার করে, দেশের বিভিন্ন পতিতালয় যেগুলো আছে সেখানে এরা বিক্রি করে। পুলিশ বলছে মাজারের পরিবেশ স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার করা হলেও জামিনে বের হয়ে আবারও মাদক বিক্রি করে তারা। এই সমস্ত অবৈধ অসামাজিক কর্মকাণ্ড এবং মাদক সেবীদের দৌরাত্ম্য বন্ধ করতে হলে সেখানে কিন্তু যারা মাজার কর্তৃপক্ষ আছে তাদের কিন্তু সচেতন হওয়া উচিত। এই ধরনের কর্মকাণ্ড প্রতিরোধের ব্যবস্থা নেই, সেখানে অভিযান করি এবং মাদক সেবী বা মাদক বিক্রেতা পাইলে আমরা আটক করে আমরা আইনের আওতায় নিয়ে আসি। এগুলো আমরা নিয়মিতভাবে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি। স্থানীয় বাসিন্দারা মাজারের পবিত্রতা রক্ষা ও অনৈতিক কার্যক্রম বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চান। হাসান মাহমুদ, RTV, ঢাকা। সারা দেশে প্রতিটি জেলা, উপজেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে 3 দিনব্যাপী ভূমি মেলা শুরু হচ্ছে আজ। সকাল 10:30টায় রাজধানীর ভূমি ভবন থেকে মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মেলা চলবে আগামী 21 মে পর্যন্ত। এই মেলার মাধ্যমে জনগণকে ভূমি সেবা সম্পর্কে সচেতন করা এবং সেবা সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। অতীতে ভূমি ব্যবস্থাপনা নিয়ে মানুষের মধ্যে যেসব নেতিবাচক ধারণা ছিল, বর্তমান সরকার সেই অবস্থা বদলাতে চায়।
রাজধানী সহ সারা দেশে হামের প্রাদুর্ভাব আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। ঈদকে সামনে রেখে এটি আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত 24 ঘন্টায় হাম ও এর উপসর্গে আরও 5 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও 1,500 রোগী হামে আক্রান্ত হয়েছে। এদিকে হামে আক্রান্ত রোগী দেখলে গণহারে ঢাকায় পাঠাচ্ছে অধিকাংশ জেলা উপজেলায় পর্যায়ের হাসপাতালগুলো। এতে করে চাপ বেড়েছে রাজধানীর হাসপাতালগুলোতে। অনেকেই হাসপাতালে সিট পাচ্ছে না। এতে চিকিৎসা ও শয্যা সংকটে দিশেহারা অভিভাবকরা। দর্শক, এই মুহূর্তে মহাখালী কোভিড বিশেষায়িত হাসপাতালে রয়েছে সহকর্মী বিপুল দেবরায়। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। বিপুল, হামে আক্রান্ত রোগীর চাপ কেমন দেখছেন এবং সেই সাথে এই প্রাদুর্ভাব কমার বিষয়ে চিকিৎসকরা কি বলছেন আমাদেরকে জানাবেন। হামের প্রাদুর্ভাবের ফলে যে রোগীদের চাপ সেটি কিন্তু একেবারে উদ্বেগজনক হারে বাড়ছে এবং আমি যে হাসপাতালটিতে আছি গত 3-4 দিন ধরে যে পরিমাণ রোগী ছিল তার চেয়ে অধিকাংশে পরিমাণ রোগী কিন্তু এখানে ভর্তি হয়েছে। আর যে বিষয়টি বলছেন যে চিকিৎসকরা বলছেন যে হামে আক্রান্ত রোগীদের যে প্রভাবের বা এটা প্রাদুর্ভাবটা ছড়িয়ে পড়ার যে বিষয়টি তারা আমাদেরকে বলছেন এটা আগে আসলে যে পরিমাণ ভ্যাকসিন নেওয়া হয়নি এবং না নেওয়ার পরে এটা যে হারে ছড়িয়েছে সেটির র্যাশ কিন্তু এখন দেখা যাচ্ছে। অর্থাৎ এই যে ভ্যাকসিন না নেওয়ার ফলে যে মানুষের মধ্যে যে ছোঁয়াছিটা, বিশেষ করে শিশুদের মধ্যে যে ছোঁয়াছিটা ছড়িয়ে পড়েছে তার কিন্তু দৃশ্যমান বাস্তবতা এখন উঠে আসছে। বিশেষ করে এখানে ঢাকা শহরে যে হটস্পটগুলো আছে, হটস্পটগুলোর পাশাপাশি অন্যান্য জায়গায় যেগুলো রয়েছে, বিশেষ করে জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে যে হামের প্রাদুর্ভাবটি ছড়িয়ে পড়েছিল তার কিন্তু যে বিস্তার সেটি ঢাকা রাজধানী শহরে এসে পড়েছে। কারণ হচ্ছে যে অধিকাংশ জেলা এবং উপজেলা পর্যায়ে যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোর সঠিক চিকিৎসা না পাওয়া বা হামের রোগী আক্রান্ত রোগীর সংখ্যা দেখার সাথে সাথে তাদেরকে ঢাকায় রেফার করা আর ফলে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। অর্থাৎ বলতে গেলে হামের যে প্রাদুর্ভাবটি সেটি উদ্বেগজনক হারে বাড়ছে। আমরা রাজধানী শহরে যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোর চিত্র বিশেষ করে আমরা দেখেছিলাম শিশু হাসপাতাল এবং অন্যান্য যে হাসপাতালগুলো রয়েছে তার মধ্যে এই ডিএনসিসি কোভিড বিশেষায়িত হাসপাতাল একটি বিশেষভাবে ঘোষণা করা দেওয়ার পরও এখানে রোগীর চাপ কিন্তু দিন দিন প্রতিনিয়ত বাড়ছে। অর্থাৎ এখানে এখনও পর্যন্ত প্রায় 450-এরও অধিক রোগী ভর্তি রয়েছে এবং গত কয়েকদিন যাবৎ প্রতি হারে প্রায় 100 থেকে 150 রোগী প্রতিদিন ভর্তি হচ্ছে। অর্থাৎ বলতে গেলে এখানকার প্রাদুর্ভাবটি যেভাবে ছড়িয়ে পড়েছে সেটি আরও বিস্তার করছে এবং এখানকার চিকিৎসকরা বলছেন এটি আসলে কমরে এখনও পর্যন্ত কোনো লক্ষণ দেখছে না। তবে ঈদুল আজহাকে সামনে রেখে যদি মানুষের সমাগমটা আরও বাড়ে সেক্ষেত্রে কিন্তু এটি আরও বেশি ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে বলে আমাদেরকে এমনটা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বিপুল, আপনাকে ধন্যবাদ। কোরবানি ঈদকে সামনে রেখে পশু প্রস্তুতে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন দেশের বিভিন্ন জেলার খামারিরা। ফেনীতে প্রস্তুত করা হয়েছে 90,000 পশু। জয়পুরহাটে প্রস্তুত 1.5 লাখেরও বেশি। প্রাকৃতিক উপায়ে গরু মোটা তাজা করা হচ্ছে রাজবাড়ীতে। চুয়াডাঙ্গার হাটগুলোতে উঠতে শুরু করেছে নানা জাতের বাহারি গরু। তবে গোখাদ্যের উচ্চমূল্য ও আমদানি সংখ্যায় দুশ্চিন্তায় রয়েছেন খামারিরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। আর কিছুদিন পরই পবিত্র ঈদুল আজহা। ঈদকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন খামারিরা। ফেনীর খামারগুলোতে প্রস্তুত রয়েছে বড় থেকে ছোট আকৃতির নানা জাতের গরু। খামারিদের অভিযোগ, প্রাণী সম্পদ দপ্তর থেকে মিলছে না কোনো সহযোগিতা। তবে ভিন্ন কথা বলছে প্রাণী সম্পদ বিভাগ। আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আমরা কোনো সহযোগিতা কেউ কখনো পাই নাই, খোঁজখবরও তারা নেয় না। গোখাদ্যের দামও অনেক বেশি। এখন তো দেখা যাচ্ছে আমাদের সাথে কাস্টমারের দামের অনেক পার্থক্য থেকেই যাচ্ছে। খামারিদের যাতে লাভবান হয় এজন্য আমরা প্রশাসনের সাথে সবসময় যোগাযোগ রাখছি যাতে তারা ন্যায্য মূল্যে গরুগুলো বিক্রি করতে পারে। ক্রেতারা বলছেন গত বছরের তুলনায় এবার দাম কিছুটা চড়া। ওদের পেজে গরুগুলো দেখছিলাম, সুন্দর লাগছে, এই জন্য সরাসরি আসছি এখন দেখার জন্য। জয়পুরহাটে এবারও চাহিদার অতিরিক্ত গরু লালন পালন করেছে খামারিরা। তবে খরচ বেড়ে যাওয়ায় লোকসান হবার শঙ্কায় রয়েছেন তারা।
লেবার কস্ট এবং আমাদের বিদ্যুৎ খরচ, পানি খরচ এগুলো বেশি হওয়ার কারণে আমরা আর আগের দামে গরু দিতে পারছি না। রাজবাড়ীর 8,500 খামারে 70,000 গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। গরু মোটা তাজাকরণে খাওয়ানো হচ্ছে প্রাকৃতিক খাবার। ভারতীয় পশু না ঢুকলে ভালো দাম পাওয়ার প্রত্যাশা খামারিদের। মাঠের ঘাস টাস যেভাবে খাওয়ায় গরু লালন পালন করে ঠিক ওইভাবে করি। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া কিংবা বার্মা অন্যান্য দেশের থেকে যে গরু না আসে আমাদের দেশে, বাইরে থেকে গরু না আসলে আমরা গরু বিক্রি করে আশা করি লাভবান হব। এদিকে চুয়াডাঙ্গায় জমে উঠেছে কোরবানির হাট। ছোট থেকে মাঝারি দেশি জাতের গরুর প্রতি ঝুঁকছেন ক্রেতারা। ভালো দাম মিলছে না বলে অভিযোগ বিক্রেতাদের। আমরা গরু পেলি যে দামে বিক্রি করব সেই দাম গরুতে পাওয়া যাচ্ছে না। 6টা গরু নিয়ে এসেছিলাম, 3টা বেচেছি আর 3টা আছে। বাজার খুব একটা ভালো নয়। প্রাণী সম্পদ অফিস বলছে হাটগুলোতে ন্যায্য দাম ও পশুর সুস্বাস্থ্য নিশ্চিতে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে। প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে আমরা হাটগুলোতে ফ্রি ভেটেরিনারি মেডিকেল টিমের মাধ্যমে সহায়তা প্রদান করছি। সামনের দিনগুলোতে বেচাকেনা বাড়ার পাশাপাশি ভালো দামও মিলবে বলে প্রত্যাশা খামারি ও ব্যবসায়ীদের। আব্দুল হামিদ, RTV। দর্শক, এই বিষয়ে আরও জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, কুরবানির ঈদকে কেন্দ্র করে খামারিদের ব্যস্ততা কেমন দেখছেন এবং পশুর দাম কেমন হাঁকা হচ্ছে আমাদেরকে জানাবেন। জি সুজানা, ধন্যবাদ আপনাকে। টাঙ্গাইলে ছোট বড় মিলিয়ে 27,059টি খামার রয়েছে। আর এই খামারগুলোতে পশু মোটা তাজা করা হচ্ছে 2,33,778টি। আর টাঙ্গাইলে কুরবানির চাহিদা রয়েছে 1,95,000। মোট কথা যে আসলে টাঙ্গাইলে যে পরিমাণ গরু বা পশু মোটা তাজাকরণ করা হচ্ছে, লালন পালন করা হচ্ছে, কুরবানির চাহিদার চেয়ে কিন্তু 40,000 বেশি পশু উদ্বৃত্ত থাকবে। আমি এখন যে খামারটিতে রয়েছে এটি হচ্ছে টাঙ্গাইলের সবচেয়ে বড় গরুর খামার। এই খামারটিতে ছোট বড় মিলিয়ে গরু রয়েছে 60-এরও বেশি। এখানে 16 লাখ থেকে শুরু করে তার বেশি পর্যন্ত কিন্তু দামের গরু রয়েছে। বিশেষ করে ভারতীয় যে বিভিন্ন জাতের গরু এবং শাহিওয়াল, ব্রাহ্মা থেকে শুরু করে অন্যান্য যে জাতগুলো রয়েছে সে জাতের গরু কিন্তু এখানে রয়েছে। তবে আমি খামারিদের সাথে কথা বলছি, তারা যেটি বলছেন যে তাদের একটি সংখ্যা কিন্তু এখানে রয়েছে। যদি ভারতীয় গরু আসে তাহলে কিন্তু তাদের যে গবাদি পশুর গোখাদ্যের যে দাম, সেই দামের সাথে তাদের যে ভারতীয় পশু যদি আসে সেক্ষেত্রে কিন্তু তারা দাম নিয়ে একটি সংখ্যা তাদের মধ্যে কাজ করছে। তবে এখনো যে টাঙ্গাইলের যে সমস্ত হাট রয়েছে পশুর হাট, সেই পশুর হাটগুলোতে ঠিকমতো পশু কিন্তু যে চাহিদা অনুযায়ী সে পশু কিন্তু উঠতে শুরু করেনি। তবে খামারিদের সাথে কথা হয়েছে, তারা যেটি বলছেন যে এখনো বেশ কিছুদিন সময় বাকি রয়েছে। তারা পরবর্তীতে সামনের যে দিনগুলো রয়েছে বেশ কয়েকটি হাট রয়েছে, বড় বড় হাট এবং অস্থায়ী অনেক হাট রয়েছে, সেই হাটগুলোতে তো পশু তুলবেন। এছাড়াও যারা বড় বড় খামারি রয়েছে তারা যেটি বলছেন যে ঢাকার দিকে তাদের বিশেষ করে গাবতলী যে হাট রয়েছে সেই গাবতলী হাটে পশু নেওয়ার চিন্তা ভাবনা কিন্তু তাদের রয়েছে। তবে দাম নিয়ে যে যেরকম সংখ্যা রয়েছে, তবে ক্রেতারা যেটি বলছেন যে এখনো তারা হাটে বাজারে ঘুরে যতটুকু দেখেছেন এখনো দাম কিন্তু তাদের নাগালের মধ্যে রয়েছে, এমনটি কিন্তু ক্রেতাদের পক্ষ থেকে বলা হয়েছে। তবে শেষ সময়ের কিন্তু খামারগুলোতে চলছে পশু হৃষ্টপুষ্ট এবং মোটা তাজাকরণের প্রস্তুতি। তবে খামারিরা যেটি বলছেন যে আসলে এখানে তারা খড়, খোল, ভুসি এবং নালি খাবার কিন্তু তারা দিয়ে গরু মোটা তাজাকরণ করছেন। এবং প্রাণী সম্পদের সাথে কথা হয়েছে, তারা প্রাণী সম্পদ বিভাগ যেটি বলছে তারা খামারিদের বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছেন। তারা যেটি বলছেন যে এবার খামারিরা লাভবান হবে এমনটি ধারণা করছেন প্রাণী সম্পদ বিভাগ। আমি প্রাণী সম্পদ প্রতিমন্ত্রীর সাথে কথা বলছি, তিনি যেটি বলছেন যে আসলে যেহেতু দেশের যে পরিমাণ পশু রয়েছে চাহিদার চেয়ে কিন্তু অনেক বেশি পশু রয়েছে, সেক্ষেত্রে বাইরে থেকে বা ভারত থেকে কোনো পশু আমদানি করার প্রয়োজন নেই এবং দেশের উৎপাদিত পশু বা লালন পালন করা যে পশু থেকে কিন্তু কুরবানি সম্ভব হবে এবং অনেক পশু কিন্তু উদ্বৃত্ত থাকবে। তবে এখন পর্যন্ত। জি কামাল, আপনাকে ধন্যবাদ। সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম থেকে ঈশ্বরদী রেলপথের 68টি সেতু ও কালভার্টই এখন ঝুঁকিপূর্ণ। ব্রিটিশ আমলে নির্মিত শতবর্ষী এসব সেতুর প্রত্যেকটি মেয়াদ উত্তীর্ণ। জরাজীর্ণ এই রেলপথেই প্রতিদিন লাখো যাত্রী নিয়ে চলছে পশ্চিমাঞ্চল রেলওয়ের 40টি ট্রেন। এতে ঘটছে ছোট বড় দুর্ঘটনা, বাড়ছে জীবনের ঝুঁকি। সিরাজগঞ্জ প্রতিনিধি আশরাফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। যমুনা সেতু পশ্চিম ঈশ্বরদী রেলপথে 24 নম্বর দিলপাশার রেল সেতু। 1983 সালে এ সেতু থেকে নদীতে ছিটকে পড়ে একটি ট্রেন। এতে প্রাণ হারান প্রায় 60 জন যাত্রী।
ভয়াল সেই দুর্ঘটনা ৪৩ বছর পার হলেও জোড়াতালি দেয়া এই সেতু দিয়ে প্রতিদিন চলাচল করছে ৪০টি যাত্রীবাহী ও মালবাহী ট্রেন। একই অবস্থা এ পথের বাউনজান, বড়াল, ঘাটিয়া, মোহনপুর সহ ৬৮টি রেল সেতুর। বেশিরভাগেরই মেয়াদ পেরিয়েছে আরও ৩০ বছর আগে। এসব সেতুর অনেক জায়গায় দেখা দিয়েছে ফাটল, ভেঙে ও দেবে গেছে স্লিপার রেলহেড। বেড়েছে দুর্ঘটনার ঝুঁকি। পুরনো সেই ২০০ বছরের যে ট্রেন লাইন, সেই লাইন এবং ব্রিজ একইভাবে সাইডে গেছিল, ওখানে খুব ঝুঁকিপূর্ণ আসছিল। এই গত ২ বছর আগে সারিছে ওই ব্রিজ, কিন্তু সারলিতে হবে না, সব ব্রিজ একবারে পাল্টা দেওয়া লাগবে। মেয়াদোত্তীর্ণ এসব সেতু ঝুঁকিপূর্ণ তা মানতে নারাজ পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। প্রয়োজন সাপেক্ষে সংস্কার করার কথা জানিয়েছেন এই রেলওয়ে কর্মকর্তা। ঝুঁকিপূর্ণ নয়, মেইনটেনেন্স করলে আমরা তো প্রতিনিয়ত মেইনটেনেন্স করি এবং আমাদের ওই গ্যাংয়ের লোকজন কিন্তু প্রতিনিয়ত এগুলো তদারকি করে। তবে বিশেষজ্ঞরা বলছেন সংস্কারের পর্যায়ে নেই এসব সেতু, প্রয়োজন পুনর্নির্মাণ। পুরাতন যে রেলপথগুলি আছে, বিশেষ করে রেলের যে ব্রিজগুলি, সেই রেল ব্রিজগুলি আসলে এখন সংস্কার করার পর্যায়েও নাই। এটা ধীরে ধীরে আমার মনে হয় যে একটা মাস্টার প্ল্যান করা দরকার। মাস্টার প্ল্যানের আওতায় এই ব্রিজগুলিকে প্রতিস্থাপনের উদ্যোগ নিতে হবে। পশ্চিমাঞ্চলের রেলপথে ডাবল লাইন নির্মাণ করা হলে পুরনো সেতুগুলো প্রতিস্থাপন করার আশ্বাস রেলওয়ে কর্তৃপক্ষের। সুলাইমান কবির, RTV। দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে প্রথমবারের মতো আগামীকাল টঙ্গী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে কর্তৃপক্ষ। এদিন আনসার একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশেও যোগ দেবেন প্রধানমন্ত্রী। তার আগমন ঘিরে উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা। গাজীপুরের টঙ্গী থেকে নাইমুল হাসানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও প্রতিরোধে সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে গাজীপুরের টঙ্গীতে দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের যাত্রা শুরু হতে যাচ্ছে আগামীকাল, যার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ইনস্টিটিউটে থাকছে প্রশাসনিক, একাডেমিক এবং আবাসিক ভবন। এর আগে প্রধানমন্ত্রী সফিপুরে অবস্থিত আনসার একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশে অংশ নিয়ে পদক বিতরণ ও কুচকাওয়াজ পরিদর্শন শেষে বক্তব্য রাখবেন। সরকার প্রধানের আগমন ঘিরে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে বইছে উৎসবের আমেজ। মাননীয় প্রধানমন্ত্রী উনি গাজীপুরে আসা উপলক্ষে বিএনপি অঙ্গ সংগঠন এবং জনসাধারণ গাজীপুরের সকলেই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। শুধু দলীয় নেতাকর্মী নয়, সারা গাজীপুরের আপনার সর্বস্তরের মানুষের বাদ ভাঙ্গা জোয়ারের উপস্থিতি বলে দিবে ইনশাল্লাহ তাকে বাংলাদেশ গাজীপুরবাসী কিভাবে বরণ করে নেবে। এলাকায় আসতেছে শোনার পর মনে ঈদের মতন লাগতেছে। এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। দুর্যোগ ব্যবস্থাপনা রিসার্চের কার্যক্রম চলবে আমাদের এই প্রতিষ্ঠানে। সে লক্ষ্যে এখানে আমাদের ৫০ কোটি টাকার একটা প্রকল্প অনুমোদিত হয়েছে। সার্বিক প্রস্তুতি ইনশাল্লাহ ভালো, আশা করছি আবহাওয়া যদি অনুকূলে থাকে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। অপ্রীতিকর ঘটনা এড়াতে টঙ্গীতে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আব্দুল হামিদ, RTV। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ শহরের বিভিন্ন ফুটপাত ও সড়কে অবৈধ দোকান, ওয়ার্কশপ ও স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান চালিয়েছে। ফুটপাত ও সড়ক পথচারী বান্ধব করতে এবং যানজট কমাতে অবৈধ দোকান উচ্ছেদের পাশাপাশি জরিমানা ও কারাদণ্ডও দেওয়া হচ্ছে। উচ্ছেদ হওয়া প্রকৃত হকারদের পুনর্বাসনের লক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাভিত্তিক তালিকা ও কার্ড তৈরির উদ্যোগ নিয়েছে। উচ্ছেদ অভিযান চললেও অনেক স্থানে পুনরায় দোকান বসার অভিযোগ পাওয়া যাচ্ছে, ফলে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি অব্যাহত রয়েছে। এছাড়া কক্সবাজার সমুদ্র সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদে বড় ধরনের সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে সরকার, যা বর্তমানেও চলমান। কক্সবাজারের সুগন্ধা ও লাবণী পয়েন্টের ৫০০রও বেশি অবৈধ ঝুপড়ি, দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
দর্শক, এই মুহূর্তে সিলেট জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাফি আমিন। রাফি, চতুর্থ দিনে পিচের অবস্থা কেমন দেখছেন, আর এই উইকেট কাজে লাগিয়ে পাকিস্তানকে কত দ্রুত অল আউট করতে পারবে বাংলাদেশ? ধন্যবাদ সুজানা। যেমনটা আসলে বলছিলেন পিচের কথা, আমরা একটু পিচের কথা আসলে বললে গতকালকে তাজুল ইসলামের কথাতে আসলে ফিরতে হয়। তাজুল ইসলাম বলেছিলেন যে তাদের আসলে 30 থেকে 40 রানের একটা আক্ষেপ রয়েছে, যদিও তারা রেকর্ড করে একটা সংগ্রহ দিয়েছে পাকিস্তানকে। এরপরও তারা মনে করছে 30 থেকে 40 রান একটু কম আছে। তার অন্যতম একটা কারণ কিন্তু আসলে এই পিচে এখনও পর্যন্ত তেমন কোনো একটা পরিবর্তন আসেনি, অর্থাৎ তৃতীয় থেকে বা চতুর্থ দিনে আমরা যখন আসলে পিচে একটা পরিবর্তন দেখি, স্পিনারদের জন্য একটা বাড়তি একটা টাওয়া থাকে বা স্পিনারদের বাড়তি একটা সুবিধা পেয়ে থাকে, সেখানে পিচে একটু ক্র্যাক থাকে। এখানে একটু ভিন্নই বলতে হয়, কারণ হয়তোবা দিনের দিকে বৃষ্টি হয় না, তবে এই টেস্টের 3 দিনের রাতেই কিন্তু আসলে বৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে আসলে পিচে অতিরিক্ত পরিমাণে রোদ না পাওয়া, পিচে ফাটল না ধরা, তাতে করে কিন্তু আসলে বলাররা খুব একটা বেশি বলারদের যে খুব মানে স্পিনাররা যে বিশেষ করে বলতে হয়, তারা যে খুব একটা বেশি অ্যাডভান্টেজ নিতে পারে এরকম একটা অবস্থাও না। আমরা গতকালকে দেখেছি যে মুশফিকুর রহিম বেশ সাবলীলভাবে ব্যাট করেছেন, 137 রানের একটা ইনিংস খেলেছেন। তো এখানে আসলে ব্যাট করাটা অনেকটা সহজই এখনও পর্যন্ত বলা যায়। সেটাতে এখনও পর্যন্ত পরিবর্তন আসেনি চতুর্থ দিনেও। হয়তোবা সকালে আমরা এখন একটু রোদ দেখছি বেশ ভালো, এরপর অবশ্য কীরকম হতে পারে আচরণ সেটা হয়তো সময়ের সাথে সাথে আসলে আমরা দেখতে পাবো। আর যেমনটা আসলে বলছিলেন যে আজকে দিনে আসলে অল আউট করা সম্ভব কিনা বা আসলে আজকে জয় পাওয়া সম্ভব কিনা, সেটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাইজুল ইসলাম গতকালকেও বলেছিলেন যে যেই পরিমাণে টার্গেট আসলে পাকিস্তানকে দেওয়া হয়েছে, তাতে হয়তো বা একটু বাড়তি চাপ অনুভব করে তারা হয়তো বা বুল শট খেলতে পারে। এখন সবচেয়ে বড় বিষয় আসলে এখানে বলারদের হাতেই পুরোটা ম্যাচ, এবং তারা যদি ভালো জায়গায় বল করতে পারে, হয়তো বা পিচে রোদ ওঠার পরে একটু অ্যাডভান্টেজ কম পাবে বলাররা, তবে তারা যদি আসলে সঠিক জায়গায় বল করতে পারে, আর পাকিস্তান এই যে বড় যে রানে তাদের যে চাপ, সেই চাপটা আসলে তারা যদি একটু ঘাবড়ে যায় বা সেক্ষেত্রে একটু যদি ভুল শট সিলেকশন করে, সেক্ষেত্রে অবশ্যই দেখা যাবে যে তারা উইকেট বিলিয়ে দিয়ে আসতে পারে। আর একই সাথে যে আমরা জানি যে আমাদের পেস থেকে শুরু করে স্পিনার বাংলাদেশের সকলেই আসলে এখন বেশ দারুণ ছন্দে আছেন। সেই ছন্দটা কাজে লাগালে হয়তো বা আজকে দিনের মধ্যেই এই ম্যাচে জয়ের একটা সুবাতাস বা আসলে বা জয়ও আসলে পেয়ে যেতে পারে টাইগাররা। রাফি, আপনাকে ধন্যবাদ। এবার ফুটবল। অবশেষে সব জল্পনা কল্পনা শেষে ব্রাজিলের বিশ্বকাপ দলে ডাক পেলেন নেইমার জুনিয়র। সোমবার দিবারাতে মিউজিয়াম অব টুমোরোতে 2026 ফিফা বিশ্বকাপের জন্য 26 জনের দল ঘোষণা করেছেন কোচ কার্লো আনিচেলত্তি, যেখানে লম্বা সময় পর জাতীয় দলে ফিরলেন নেইমার। বিস্তারিত জানাচ্ছেন কাজী মাহিম হাসান। 12 জুন শুরু হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে প্রথমবারের মতো 48 দল নিয়ে হতে যাওয়া এই আসরকে কেন্দ্র করে চূড়ান্ত 26 সদস্যের দল ঘোষণা করেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, যেখানে নানা নাটকীয়তার পর দলে জায়গা পেয়েছেন ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়র। জমকালো আয়োজনে মিউজিয়াম অব টুমরোতে ঘোষণা করা হয় সেলেসাওদের এই বিশ্বকাপ স্কোয়াড। পুরো ফুটবল বিশ্ব অপেক্ষায় ছিল এই দিনটির জন্য। হেক্সা মিশনে থাকবেন তো নেইমার? অবশেষে কার্লো আনচেলত্তির কণ্ঠে উচ্চারিত হলো সেই নাম, প্রিন্স ইজ ব্যাক। এ নিয়ে ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ খেলতে নামবেন ব্রাজিলিয়ান এই পোস্টার বয় নেইমার জুনিয়র সান্তোস। 2023 সালে উরুগুয়ের বিপক্ষে গুরুতর হাঁটুর চোটে ছিটকে যাওয়ার পর অবশেষে আবারও ফিরলেন সেলেসাওদের জার্সিতে। 24 বছরের শিরোপা খরা কাটাতে মাঠে নামা সেলেসাওদের আবারও বড় ভরসার নাম সেই নেইমার জুনিয়র। অভিজ্ঞতা আর তরুণের মিশেলে দল সাজিয়েছেন আনচেলত্তি। আক্রমণ ভাগে নেইমারের সাথে প্রতিপক্ষের বুক কাঁপাতে থাকছেন ভিনি, রাফিনিহা ও মার্টিনেল্লির মতো তারকারা। তবে দল ঘোষণায় চমকও কম ছিল না। রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগো জায়গা পাননি স্কোয়াডে। অন্যদিকে তরুণ এনরিক, ইগোর থিয়াগো ও লুইস হ্যান্ড্রিকের অন্তর্ভুক্তি বেশ আলোচনায় জন্ম দিয়েছে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা এবার বিশ্বকাপ অভিযান শুরু করবে 13 জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপ সিতে তাদের বাকি 2 প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। কাজী মাহিম হাসান, RTV। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।